ট্রেডার্স আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমি যে সমস্ত স্টকগুলো বর্তমানে হোল্ড করছি আমি সেই স্টকগুলোর পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করব এবং আমি যে মেজর ভুল করেছি, হ্যাঁ আমি বড় ভুল করেছি, ঠিক এই RS-55 স্ট্র্যাটেজি ব্যবহার করার আগে সেই ভুল সম্বন্ধেও তোমাদেরকে বলবো। হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু আমি যথারীতি তোমাদের সাথে কোনো মার্কেট বা কোনো সেট আপ বা কোনো স্টকের মধ্যে কি দেখা যাচ্ছে সেরকম বিষয়ে কোনো আলোচনা করব না, যেহেতু মঙ্গলবারের রাত্রে এই ভিডিও আমি তোমাদের জন্য শ্যুট করছি এবং বুধবারে তোমরা এই ভিডিও দেখতে পাবে। তাই এই ভিডিও যথারীতি রয়েছে মোমেন্টাম ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট ট্রেডিংয়ের ওপরেই। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট ট্রেডিং করব এবং তার সাথে সাথে আমাদের ঠিক কীরকমভাবে কোন পজিশানে প্রপার এন্ট্রি হবে উইথ ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং কোয়ান্টিটি সাইজের সাথে বিবেচনা করব এবং আমরা ঠিক কিভাবে আমাদের স্টপ লস মেনটেন করব এবং ঠিক কোথায় আমাদের এক্সিট পয়েন্ট তৈরি হবে। ট্রেডার্সের পুরো আলোচনার মধ্যে অবশ্যই প্রথমে ছোট্ট করে একটু মার্কেট সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব, কারণ বিগত কয়েকদিনের যে একটি পজিটিভ মোমেন্টামের সাথে সাথে হঠাৎ করে একটি নেগেটিভ সেন্টিমেন্টের জন্য মার্কেটে একটি ডাউনফল বা ছোট্ট কারেকশান আমরা লক্ষ্য করেছি, সেই সম্বন্ধে একটু ছোট করে আলোচনা করার চেষ্টা করব এবং তার জন্য প্রারম্ভিকভাবে স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে মার্কেটের কীরকম পরিস্থিতি এবং আমার কি ভিউ সেই সম্বন্ধেও আলোচনা করার চেষ্টা করব। ট্রেডার্স পুরো আলোচনা ভিডিওটি দেখে তোমাদের যদি কোনোরকমভাবে ভ্যালু ক্রিয়েট বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি করে লাইক করবে এবং শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবে, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশান পাবে এবং তৎক্ষণাৎ ভিডিওটি দেখতে পারবে এবং নতুন জিনিসগুলো শিখতে পারবে। ট্রেডার্স এই প্রসঙ্গে আমি তোমাদের আবার মনে পড়িয়ে দেবো যে আমি কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার এই আলোচনা ভিডিওতে যে সমস্ত স্টক সম্বন্ধে আমি আলোচনা করব বা কোনো প্রাইস সম্বন্ধে তোমাদেরকে বলবো সেটি কোনোভাবে কোনো রেকমেন্ডেশন নয়, সম্পূর্ণ একটি আলোচনা ভিত্তিক ভিডিও এবং এই আলোচনা করার জন্য কোনো লাইভ স্টকের উদাহরণ নিতে হবে, তাই আমি এখানে সেই ধরনের উদাহরণ ব্যবহার করব। তোমরা কোনোভাবে কোনো ট্রেড বা ইনভেস্টমেন্টের কথা ভাবলে নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করবে এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরেই ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো কোনো বড় পদক্ষেপ নেবে। ট্রেডার্স আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমি যে সমস্ত স্টকগুলো বর্তমানে হোল্ড করছি আমি সেই স্টকগুলোর পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করব এবং আমি যে মেজর ভুল করেছি, হ্যাঁ আমি বড় ভুল করেছি, ঠিক এই RS-55 স্ট্র্যাটেজি ব্যবহার করার আগে সেই ভুল সম্বন্ধেও তোমাদেরকে বলবো। ট্রেডার্স এবারে প্রথমে আমরা দেখে নেব বর্তমান মার্কেটের কি পরিস্থিতি এবং ঠিক মার্কেটে কি কারণে একটি ছোট কারেকশান আমরা লক্ষ্য করছি এবং এই কারেকশান হয়তো আরও কিছুদিন পারসিস্ট করার সম্ভাবনা রয়েছে এবং এই কারেকশানের জন্য কোথায় মার্কেট সাপোর্ট নিতে পারে আমার কি ভিউ সেই সম্বন্ধে আমি একটু ছোট্ট ধারণা তোমাদের সাথে আলোচনায় নিয়ে আসতে চাইছি। তার জন্য আমরা প্রথমে আমাদের স্ক্রিন শেয়ার করে নিয়ে দেখার চেষ্টা করব বর্তমান মার্কেটের কি পরিস্থিতি রয়েছে। দেখো মার্কেটের মধ্যে একটি ভালো পজিটিভ সেন্টিমেন্ট কাজ করছিল, যার ফলে কিন্তু মার্কেটে খুব সুন্দর একটি হায়ার হাই বানাতে বানাতে অল টাইম হাই অ্যাচিভ করছিল। হঠাৎ করে কি এমন ঘটলো যার ফলে এরকম পরপর দুদিনে মার্কেটের মধ্যে একটি সুন্দর কারেকশান, পজিটিভ হেলদি কারেকশান আমরা লক্ষ্য করলাম। এর পিছনে কিন্তু গ্লোবাল সেন্টিমেন্ট রয়েছে এবং সবচেয়ে বড় হাত হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ চায়নার। সেখানে যে গভর্নমেন্ট পলিসি তৈরি হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য, তাদের ইকোনমিকে গ্রোথ আনার জন্য, এর ফলে কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেটে তার সাথে সাথে ওয়ার্ল্ডের বাকি কিছু আরও মার্কেটে যারা ফরেন ইনভেস্টাররা রয়েছেন সে সমস্ত ফরেন ইনভেস্টাররা কিন্তু তাদের এই ডোমেস্টিক মার্কেট থেকে টাকা আমাদের তুলে নিয়ে তারা হয়তো চায়না মার্কেটে এনগেজ করার পরিকল্পনা করছেন এবং এই যে বড় লেভেলের একটি আউটফ্লো এফআইদের আমাদের ডোমেস্টিক মার্কেট থেকে, এর ফলে কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেটে বিশেষ করে ইন্ডেক্সের ওপরে এই লক্ষণ বা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে একটি লক্ষণীয় বিষয় তোমাদের রয়েছে, যেটি হচ্ছে ইন্ডেক্সের মধ্যে এরকম বড় কারেকশান হওয়া সত্ত্বেও মেটাল সেক্টরের মধ্যে পার্টিকুলারলি খুব একটি ভালো আমরা পজিটিভনেস বা মোমেন্টাম লক্ষ্য করেছিলাম গতকালকের ট্রেডিং সেশনে। তার কারণ মেটালের যে ইম্পর্টেন্স ইনফ্রাস্ট্রাকচারের সাথে
তার লক্ষণ কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা দেখেছি। এবং এই গ্লোবাল সেন্টিমেন্টের জন্যই কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেটে একটি বড় লেভেলের কারেকশান আসে। এটা এরকম ক্লোজিংয়ের অর্থই হচ্ছে এই যে একটি ডোজি তৈরি করেছে, এখানে কিন্তু ইনডিসিশন জোন বা কনফিউজড যে পরিস্থিতি সেরকম কিন্তু তৈরি হচ্ছে। এবং ওপর লেভেলে, হায়ার লেভেলে যখন এরকম ডোজি তৈরি হয় তখন কিন্তু মার্কেটের মধ্যে একটি আবার নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করার প্রবণতা দেখা দেয়। ট্রেডার্স, যখন আমি তোমাদের জন্য ভিডিও রেকর্ড করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, অর্থাৎ মঙ্গলবারের রাত্রিবেলায়, অর্থাৎ 1 অক্টোবর, 2 অক্টোবর আমাদের ডোমেস্টিক মার্কেটে ছুটি থাকছে এবং সেই কারণে ট্রেডিং সেশন কিন্তু বন্ধ থাকছে। তা সত্ত্বেও কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে ডাউ জোন্সের মধ্যে একটি বড় টাইপ নেগেটিভ সেন্টিমেন্ট আবারও কাজ করছে এবং যার প্রতিক্রিয়া সরাসরি 3 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবারের মার্কেটের মধ্যে আমাদের লক্ষণ করা যাবে। এবং তার সাথে সাথে সেবি যে সমস্ত রুলসগুলো বর্তমানে কিছু পরিবর্তন করলো এফএনও এবং অপশানের ক্ষেত্রে, অর্থাৎ অপশান এবং ফিউচারের ক্ষেত্রে, তো তার জন্য কিন্তু মার্কেটে একটি ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। ট্রেডার্স, এবারে আমরা সরাসরি চলে আসবো আমাদের পুনরায় ল্যাপটপ স্ক্রিনে এবং সেখানে আমরা দেখে নেব RS55-এর বিশেষত্ব এবং RS55 ব্যবহার করে কতটা গাইডেডভাবে আমরা আমাদের ট্রেড চালিয়ে যেতে পারি। প্রথমে আমি একটি বা দুটি নর্মাল সেট আপ তোমাদের সাথে দেখাবো যে সেখানে কিভাবে আমরা আমাদের পজিশান তৈরি করতে পারি এবং কতক্ষণ বা কতদিন পর্যন্ত আমরা আমাদের এই পজিশান ক্যারি করে নিয়ে যেতে পারি এবং এই পজিশান আস্তে আস্তে কিভাবে আমরা বাড়াবো পিরামিডিংয়ের মাধ্যমে, বা কোনো কারণে ডাউনফল হলে সেখানে কিভাবে আমাদের অ্যাভারেজিং করব, সব কিছুই ইন ডিটেলস এবারে আলোচনা করব। তার সাথে সাথে অবশ্যই আমি যে সমস্ত স্টকগুলো হোল্ড করছি সেগুলো ট্রেডিং ভিউ চার্টে তোমাদেরকে একবার দেখাবো এবং আমার যে ডিম্যাট প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের হোল্ডিংয়ে গিয়েও, পোর্টফোলিওতে গিয়েও আমি তোমাদেরকে দেখাবো। এবং অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবে যে আমার ভুল, আমি এই RS55 ব্যবহার করার আগে কিছু বড় ভুল করে রেখেছি, যে ভুলের মাসুল আমাকে কিন্তু এই মুহূর্তে বসে বসে দিতে হচ্ছে, সেটাও আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তাই দেরি না করে প্রথমে আমরা চলে আসি আমাদের স্ক্রিনে এবং আমরা মোটামুটি একটি যে কোনো স্টক আমি মোটামুটি বেছে রেখেছি তোমাদের জন্য, বাছাই করাই রয়েছে টাটা কেমিক্যাল। যেরকম কয়েকটি স্টক আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো, টাটা কেমিক্যাল যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু প্রথমে দেখো RS55 পজিটিভ হওয়ার চেষ্টা করছে, প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, তোমাদেরকে একটি আমি বক্স বানিয়ে দেখানোর চেষ্টা করছি যে বেশ কিছু দিন ধরে এই টাটা কেমিক্যাল একটি নির্দিষ্ট কনসলিডেশন জোনের মধ্যে রয়েছে এবং এই জোন ব্রেক করার চেষ্টা করছে, তার সাথে এই 50 SMA সাপোর্ট নিয়ে আস্তে আস্তে উপর দিকে এগোচ্ছে। আরেকটি বিষয় লক্ষ্য করা রয়েছে, এখানে কিন্তু পরপর তিনটি বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, যার জন্য একে আমরা কখনো কখনো সাধারণত বলে থাকি টেকনিক্যাল ভাষায়, সবাই জানি আমরা, একে হোয়াইট সোলজার বলা হয়। তিনটে পরপর যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং এই ধরনের যখন ক্যান্ডেল ফরমেশন আসে তখন টেকনিক্যাল ভাষায় একে আমরা কি বলি, হোয়াইট সোলজার। তাহলে আমরা কতগুলো কনফার্মেশন পাচ্ছি, এক হচ্ছে হোয়াইট সোলজার তৈরি হচ্ছে, দুই একটি নির্দিষ্ট কনসলিডেশন জোন ব্রেকআউট করার চেষ্টা করছে, 50 SMA এর ঠিক ওপরে বর্তমানে ট্রেড করছে, এবং চতুর্থ নম্বর যে আমাদেরকে খুব ভালোভাবে গাইড করছে সেটি হচ্ছে RS55 জাস্ট নেগেটিভ থেকে পজিটিভে যাওয়ার চেষ্টা করছে। RS55-এর বিশেষত্বটা কি আমরা আবার আরেকবার ভেঙে তোমাদের সাথে আলোচনা করি। RS55 হচ্ছে বিগত 55 দিনে নিফটি তার কীরকম পারফর্ম করেছে বা কীরকম পারফরমেন্স দেখিয়েছে তার উপর ভিত্তি করে কোনো পার্টিকুলার স্টক যখন আমরা ট্রেডিং ভিউয়ে প্লট করছি তখন সেই পার্টিকুলার স্টক ওই 55 দিনে নিফটির থেকে কতটা বেটার না ওর্স্ট পারফর্ম করছে তার লক্ষণ। অর্থাৎ RS55 যদি গ্রিনের দিকে উঠে যায়, জিরো এই বেস লাইনের ওপরে ওঠে, তাহলে সেক্ষেত্রে গ্রিন হবে, বেটার পারফরমেন্স দেখাবে। কোনো কারণে নিচের দিকে এসে যদি রেড কালার তৈরি করে তখন সেক্ষেত্রে আমরা ওর্স্ট পারফরমেন্স হিসাবে বিবেচনা করব। এক্ষেত্রে বেশ কিছুদিন লাল থাকার পরে, রেড থাকার পরে কিন্তু জিরো এই লাইনকে ক্রস করে গ্রিনের দিকে যাচ্ছে, অর্থাৎ বেটার পারফর্ম করার চেষ্টা করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু এখানে আমাদের নর্মাল ট্রেড প্ল্যান করার একটা পরিকল্পনা তৈরি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রেড প্ল্যান করবো বললে তো ট্রেড প্ল্যান করা যাবে না, ঠিক কতটা পরিমাণ ক্যাপিটাল আমরা ইনিশিয়ালি এখানে ব্যবহার করব,
এবং কিভাবে আমাদের ট্রেড প্ল্যান করব সম্পূর্ণ সেই ব্যাপারটাও আমাদেরকে এখানে আলোচনা করতে হবে। ট্রেডার্স প্রথমত আমাদেরকে ধরে নিতে হবে বা আমরা একটি বেসিক রুল যেটিকে ফলো করব সেটি হচ্ছে পার্টিকুলার, আমি ধরে নিচ্ছি টাটা কেমিক্যাল এই পার্টিকুলার স্টকে আমি সর্বাধিক 50,000 পর্যন্ত ট্রেড করার ইচ্ছে রয়েছে, অর্থাৎ 50,000 পর্যন্ত আমি এখানে এনগেজ করব। কিন্তু প্রারম্ভিকভাবে 50,000 তো আমি এনগেজ করব না। তাহলে আমরা কি করব, প্রারম্ভিকভাবে যখন আমি দেখছি যে আরএস পজিটিভের দিক, RS55 পজিটিভ হচ্ছে এবং এই ধরনের টেকনিক্যাল কতকগুলো সিমটম বলা যেতে পারে বা সিগন্যাল পজিটিভ হচ্ছে, তখন আমি ঠিক এর যে হাই, এই ক্যান্ডেলের যে হাই, সেই হাইয়ে আমার টোটাল ক্যাপিটালের 25% অ্যাকুমুলেট করব, জাস্ট 25% অ্যাকুমুলেট করব এবং আমি অপেক্ষা করব যখন এই বক্স যেটা আমরা বানিয়েছি, এই বক্স অর্থাৎ এই লাস্ট যে ক্যান্ডেল হাই দিয়েছিল এই হাইয়ের ক্লোজিংয়ের ওপরে, একদম হাই নয়, যেখানে ক্লোজ করেছিল সেই ক্লোজের ওপর ভিত্তি করে আমি বক্স বানিয়েছি, সেই বক্সের বাইরে যখন পুনরায় ডেলি ক্যান্ডেল ক্লোজ দেবে তখন আমি আবারও আমার ক্যাপিটালের বাকি যে 25% রয়েছে সেটা এনগেজ করব। এইভাবে ধীরে ধীরে পিরামিডিং করতে করতে আমার সম্পূর্ণ 50,000 যেটা 50,000 আমি অ্যাকুমুলেট করার চিন্তা করেছিলাম সেটি সম্পূর্ণরূপে এখানে এনগেজ করার চেষ্টা করব এবং পুরোটা এনগেজ হয়ে যাওয়ার পরে আমি জাস্ট অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত RS55 আমার গ্রিন জোনে থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত আমার টোটাল ট্রেড সিস্টেম এখানে বজায় রাখবো। ফার্দার যদি কোনো কারণে আমার এক্সট্রা কোনো ক্যাপিটাল আসার সম্ভাবনা থাকে বা কোনো স্টক থেকে আমার এই ক্যাপিটাল ফ্রি হয়, তাহলে আমি পরিস্থিতি বুঝে সিচুয়েশনের উপর ভিত্তি করে সেখানে পুনরায় পিরামিডিং করব। যদি RS55 খুব ভালোভাবে পজিটিভ দেখায় এবং প্রাইস অ্যাকশানের উপর ভিত্তি করে যখন কোনো কারণে দেখা যাচ্ছে যে বেশ কিছুটা উপরে যাওয়ার পর একটু নিচের দিকে নেমে এলো, রেড ক্যান্ডেল তৈরি করলো এবং রেড ক্যান্ডেলের পরবর্তী যখন গ্রিন ক্যান্ডেল তৈরি করবে তখন ওই রেড ক্যান্ডেলের হাইয়ে অর্থাৎ যেখান থেকে সুইং ব্রেক করেছিল সেই সুইংয়ের ওপরে যখন ক্লোজ দেবে আমি পুনরায় ওখানে আবার আমার ক্যাপিটাল এনগেজ করতে পারি। ট্রেডার্স ঠিক এরকমই আরও একটি দুটি তোমাদের সাথে স্টকের পজিশন শেয়ার করে বা সেট আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক একইভাবে টাটা কেমিক্যালের মতোই আমরা যদি লক্ষ্য করি ন্যাশনাল অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, ন্যাশনাল অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও কিন্তু জাস্ট RS55 পজিটিভ হচ্ছে এবং এখানেও কিন্তু যে অল টাইম হাই বানিয়েছিল সেই অল টাইম হাইকে ব্রেক করে ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে। এরকম ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে এই হাইয়ের ওপরে জাস্ট আমাদের ক্যাপিটালের 25% প্রারম্ভিকভাবে এনগেজ করব এবং কোয়ান্টিটি সাইজিং সেইভাবেই কিন্তু আমাদের নির্ধারণ হবে এবং এর ক্ষেত্রে যখন কোনো কারণে আমাদের এন্ট্রি নেওয়ার পরবর্তী ধাপে যদি মার্কেটের মধ্যে কোনো ছোট কারেকশান আসে, পার্টিকুলার এই স্টকের মধ্যেও কোনো কারেকশান আসে, যেহেতু এটি অল টাইম ব্রেক করেছে, মেবি এই ব্রেক জোনে আসার সম্ভাবনা থাকে, রিটেস্ট করার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে যখন এখানে নেমে আসবে এবং এখানে নেমে আসার পরে পুনরায় যখন এখান থেকে গ্রিন ক্যান্ডেল তৈরি করে এই রেড ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেবে, তখন কিন্তু আমরা আবার ওই ক্লোজিংয়ের উপর আমাদের যে ক্যাপিটাল সেই ক্যাপিটালের বাকি অংশ ধীরে ধীরে, পুরোটা নয়, বাকি 25% হিসাবে আমরা কিন্তু মেন ক্যাপিটাল 25% হিসাবে আমরা আবার এখানে এনগেজ করব। এইভাবে পিরামিডিং করা বা অ্যাভারেজিং করতে করতে আমরা এগিয়ে যাব এবং তার সাথে সাথে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে RS55 যেন পজিটিভ থাকে, অর্থাৎ গ্রিন থাকে। কোনো কারণে রেড হয়ে গেলে আমরা কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে এক্সিট করার প্ল্যান করব। এবং এরকমভাবে যদি আমরা একবার ভেবেও নিই বা দেখে নিই, এখানে একটা ছোট্ট উদাহরণ হিসাবে দেখো, এরকম সিচুয়েশানে যখন RS55 পজিটিভ হচ্ছিল তখন কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল 139 এই পার্টিকুলার স্টকের ক্ষেত্রে এবং এই RS55 যখন নেগেটিভ হচ্ছে তখন এর আমাদের এক্সিট পয়েন্ট হচ্ছে 188। তাহলে এই 139 থেকে 188 এই যে টোটাল আমাদের জার্নি, এবং সেক্ষেত্রে কিন্তু যখন এরকম একটি বড় নেগেটিভ ক্যান্ডেল দেখিয়েছে এর মাঝে, তখন কিন্তু কোনোভাবে এটা নেগেটিভে চলে যায়নি, কারণ আস্তে আস্তে সেখান থেকে রিকভার করেছে। সুতরাং আমাদের এই জার্নিতে হঠাৎ করে কোনো একটি ডে ক্যান্ডেলে এরকম বড় পতন বা কারেকশান এলে যদি RS55 পজিটিভ থাকে আমাদেরকে কোনোভাবেই ভয় পেলে হবে না, আমাদেরকে সেই জেদটা বা আমাদের যে
ট্রেডিংয়ের মজাটা সেটাকে নেওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হবে এবং সঠিক সময়ে এক্সিট করার পরিকল্পনা রাখতে হবে। ট্রেডার্স, এতক্ষণ আমরা মোটামুটি মার্কেটের কি সিচুয়েশন সেটা দেখার চেষ্টা করলাম, আমার কি ভিউ রয়েছে সেটাও তোমাদেরকে বললাম। আমার ভিউয়ের সাথে তোমাদের ভিউ ম্যাচ নাও করতে পারে, আমি কোনো ভুলও বলতে পারি এবং সেটির চান্স সবচেয়ে বেশি, আমি 100% ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে এটাও বললাম যে RS55 পার্টিকুলারলি আমাকে কীভাবে হেল্প করে এবং কীভাবে গাইড করে আমার ট্রেড এনজয় করার জন্য। আমি সম্পূর্ণরূপে ভুল হতেও পারি, তোমরা সব নিজেরা বিশ্লেষণ করবে, বিবেচনা করবে, তারপরে স্টক সিলেকশন করবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে। এবারে আমরা ট্রেডার আমাদের স্ক্রিনে আবারও ফিরে আসবো এবং দেখে নেব বর্তমানে আমি যে সমস্ত স্টকগুলোর মধ্যে রয়েছি তাদের মধ্যে RS55-এর কীরকম পরিস্থিতি, এবং আমি যে বারবার তোমাদেরকে এতক্ষণ বলছিলাম যে আমি কিছু ভুল করেছি সেই ভুলও এবার তোমাদের সাথে শেয়ার করব। এবং আগামী দিনে আমি এই ভুল তো করবই না, তোমরা আমার ভুল থেকে নিজেরাও কিছুটা শিক্ষা নেওয়ার চেষ্টা করো। তাই প্রথমে যদি আমরা চলে আসি, আমার একবার ওয়াচ লিস্টের মধ্যে চলে যাব, ট্রেডিং ভিউয়ের ওয়াচ লিস্টের মধ্যে। আমি প্রথমেই বলি আমার দীর্ঘদিনের একটি স্টক যেটি আমি হোল্ড করছি সেটি হচ্ছে ইউকো ব্যাংক। আমি এখানে তোমাদেরকে একটি জিনিস বোঝানোর চেষ্টা করব। আমার অ্যাভারেজিং করতে 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 আজকের ডেটে প্রাইস এসে দাঁড়িয়েছে 56.50-তে। আমি বেশ কয়েকবার মোটামুটি 4 to 5 টাইমস আমি এর মধ্যে অ্যাভারেজিং করেছি। এই মুহূর্তে ট্রেড চলছে ইউকো ব্যাংকের 48.08-এ। আমি জানি না কবে এখান থেকে বেরোতে পারবো। দেখো, আমি কিন্তু RSI 55 নেওয়ার আগে, অনেক আগে এই ট্রেড ইনিশিয়েট করেছিলাম। আমি কিন্তু পজিটিভেও গেছিলাম, কিন্তু তখন কোনো কারণে আমার মধ্যে সেরকম শুভবুদ্ধির উদয় হয়নি, আমি সেখান থেকে বেরোতে পারিনি এবং তার জন্য আমাকে ভুগতে হচ্ছে। 1 নম্বর, আমি দীর্ঘদিন আগে তোমাদের আরেকটি দেখাচ্ছি যেটি হচ্ছে হেরিটেজ ফুড, যেটিকে আমি কিন্তু এই জোনে মোটামুটি 601 এর ঠিক নিচে আমি এখানে ধরেছিলাম। এটা তো আমি একটা ব্রেকআউট জোন হিসেবে চিহ্নিত করেছি। আমি এই ক্যান্ডেলের হাইয়ে, অলমোস্ট এই ক্যান্ডেলের হাইয়ে যেদিন এখানে সার্কিট শুরু হয় সেই সার্কিটে কিন্তু আমি এনগেজমেন্ট করি, আমার ট্রেড ইনিশিয়েট হয়, পরপর সার্কিট নিয়ে ওপরে উঠে যায়। আমার মধ্যে তখন কিন্তু সেখান থেকে বেরোনোর কোনো আবারও শুভবুদ্ধির উদয় হয়নি। কেন হয়নি? কারণ আমি ভেবেছিলাম যে এর পরবর্তী সার্কিট, তারপরে সার্কিট আমি বেরিয়ে যাব। এই যে লোভ, গ্রিড, সেখান থেকে কিন্তু আমার আজকের এই সিচুয়েশান তৈরি হয়। এবং আরও ইম্পর্টেন্ট কথা, তখন কিন্তু এই RS55 আমার সাথে আমার ট্রেডের মধ্যে আসেনি এবং RS55 না থাকার জন্য কিন্তু আমি এই ভুলগুলো করেছিলাম। ভুল নাম্বার 2। বর্তমানে কিন্তু RS55 এই স্টকের ক্ষেত্রে পজিটিভ হচ্ছে এবং এও একটি বক্স বা কনসলিডেটেড জোন ব্রেক করে ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে। খুব শীঘ্রই আমি এখান থেকে আমার পজিটিভ যে গ্রোথ, সেই গ্রোথ নিয়ে নেওয়ার চেষ্টা করব। এরপরে আমি কিছুটা হোল্ডিং করে রেখেছি ONGC-তে, শুধুমাত্র দেখার জন্য। ONGC-তে আমি বেশ কয়েকবার ট্রেড করেছি, বারবার পজিটিভ পয়েন্ট গেইন করে বেরিয়ে এসেছি। এই মুহূর্তে আমি কিছুটা নেগেটিভ জোনের মধ্যে রয়েছি। এরপরে আমি বাজাজ ফিনসার্ভের মধ্যে আমার পজিশন তৈরি করি। এখানে যখন ব্রেকআউট দেয়, তারপরে যখন এই সেকেন্ড ব্রেকআউট, যেটা হরাইজন্টাল ব্রেকআউট জোন আমি হিসেবে চিহ্নিত করেছিলাম, সেই ব্রেকআউট জোনে আমি এন্ট্রি নিই। ঠিক নিচের এই ক্যান্ডেলে আমি এই লেভেলে এসে যখন সেকেন্ডের নেগেটিভ পরপর হতে থাকে আমি বেরিয়ে যাই। অর্থাৎ এই মুহূর্তে আমি বাজাজ ফিনসার্ভে সেকেন্ড টাইমের জন্য আমার হোল্ডিং পজিশন বানিয়ে বসে রয়েছি। তখনও কিন্তু আমার কাছে RS55 ছিল না, এই মুহূর্তে RS55 রয়েছে। আমি আমার ট্রেড জাস্ট এনজয় করছি। এরকম ধরনের রেড ক্যান্ডেল তৈরি করলেও কোনো প্যানিকও করছি না, কোনো রকম কোনো টেনশানও নিচ্ছি না। এরপরে ট্রেডার্স, তোমাদেরকে যে একটি পার্টিকুলার স্টক আমি দেখাবো আমার হোল্ডিংয়ে রয়েছে, তোমরা বিশ্বাস হয়তো করলেও করতে পারো, নাও করতে পারো। এই স্টকে পর কিভাবে ফল হয়েছে তোমরা দেখো। আমার এন্ট্রি পয়েন্ট কিন্তু 1885-এ। আবারও বলছি, আমার এন্ট্রি পয়েন্ট 1885-এ। কেন আমি 1885-এ এন্ট্রি নিয়েছিলাম আমি তোমাদেরকে বলি। তখনও কিন্তু আমার কাছে RS55 অ্যাক্টিভলি আমি ব্যবহার করতাম না। আমি সত্যি RS55 অ্যাক্টিভলি ব্যবহার করছি বিগত কয়েকদিন থেকে, কিন্তু 1 মাসের ওপর আমি কিন্তু এইটিকে নিয়ে রিসার্চ করছি, বিভিন্ন সময় বিভিন্ন স্টকে প্লট করেছি, কিন্তু আমি আমার ট্রেডিংয়ের মধ্যে এটিকে সরাসরি নিয়ে আসিনি। আমি নিয়ে এসেছি জাস্ট কয়েকদিন আগে, এবং তারপর থেকে এই ধরনের যখন পতন হচ্ছে কোনো স্টকে,
পর পর তোমাদেরকে যদি আমি একবার দেখাই এখানে ঠিক কতটা ফল হয়েছে, তোমরা দেখো মোর দ্যান 20% কারেকশান হয়েছিল। মোর দ্যান 20% কারেকশান নেওয়ার পরে বর্তমানে স্টক কিন্তু আবার পুনরায় যাচ্ছে, এবং যখন কারেকশান হচ্ছে তখন কিন্তু আরএস যথারীতি পজিটিভে রয়েছে। এই আরএস আমাকে যে কিভাবে গাইড করছে সেটা দেখানোর জন্যই তোমাদেরকে আমি এই বিশেষ স্টকগুলো শেয়ার করলাম, যেগুলো আমার বর্তমানে হোল্ডিংয়ে রয়েছে, এবং আমি এখনো পর্যন্ত এগুলোতে বেশ যথেষ্ট আশাবাদী রয়েছি। এর সাথে সাথে আরেকটি স্টক রয়েছে যেটি হচ্ছে গ্রিন প্লাই, যে গ্রিন প্লাই কিন্তু নির্দিষ্ট একটি জোনের মধ্যে আপাতত আটকে রয়েছে। আমার পজিশন তৈরি হয়েছিল 388-এ। এই 388-এ এখানে কোথাও একটা পজিশন তৈরি করেছিলাম এবং সেখানেই এখনো পর্যন্ত ঘুরে যাচ্ছে। বর্তমানে আরএসও পজিটিভের মধ্যে রয়েছে, RS55, তাই আমি কোনো রকম টেনশনের মধ্যে নিচ্ছি না, জাস্ট অপেক্ষা করছি যখন এটি অল টাইম হাই ব্রেক করে ওপর দিকে যাবে। এবং বিশাল বড় ভলিউম এখানে কিন্তু আমার এনগেজ হয়ে গেছে। এখানে কিন্তু ভুল নাম্বার 3। আমি এই পার্টিকুলার স্টকে এই কারেকশানগুলোর মধ্যে যখন আরএস আমার কাছে ছিল না তখন কিন্তু আমি এই কারেকশানের মধ্যে আমার ক্যাপিটাল বেশি বেশি করে এখানে অ্যালোকেশন করে ফেলি। কোয়ান্টিটি সাইজিং বা ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে কম্বিনেশন একদম মাঠে মারা গেছিল। কোনো রকমভাবে আমি সেই জিনিসগুলো ফলোই করিনি। ভুল নাম্বার 3। এটা যতক্ষণ তো আমরা ট্রেডিং ভিউয়ের মধ্যে আমার যে স্টকগুলো হোল্ডিং করছি সেগুলো দেখালাম। এবারে তোমরা চলে আসো আমার অ্যাঞ্জেল ওয়ান ডিম্যাট প্ল্যাটফর্মের মধ্যে। হ্যাঁ, আমি অ্যাঞ্জেল ওয়ান ব্যবহার করে থাকি। অ্যাঞ্জেল ওয়ানে যদি তোমরা আমার পোর্টফোলিওটি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমি এই মুহূর্তে কতটা ইনভেস্ট করে রেখেছি, আমার রিটার্ন এবং ওভারঅল লস এই মুহূর্তের জন্য কোনো বিন্দুমাত্র এর জন্য আমার কাছে কোনো টেনশন নেই। কোনো রকমভাবেই আমি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি না এখন বর্তমানে, সেটা আমি জানি। আমি অলরেডি ভুল সিদ্ধান্ত নিয়েছি কীরকম সেটা তোমাদেরকে আমি ট্রেডিং ভিউয়ে বললাম। এবারে তোমরা আমার স্টক হোল্ডিং প্যাটার্নের মধ্যে দেখো। প্রথমে আমি যেমনটা বললাম বাজাজ ফিনসার্ভিস আমি কি প্রাইসে ধরেছিলাম, বর্তমানে কি চলছে, কতটা কি প্রফিট রয়েছে। আমার কাছে আরও প্রফিট ছিল, কিন্তু ওই যে বাজাজ ফিনসার্ভের মধ্যে আমরা কি দেখলাম, বাজাজ ফিনসার্ভের মধ্যে দেখলাম যে বেশ কিছুটা সময় কনসলিডেট করেছিল, এখনও কনসলিডেট করছে, এর ফলে কিন্তু আমার কিছুটা প্রফিট লসও হয়েছে। এরপরে গ্রিন প্লাই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দেখো, খুব খুব বড় ভুল এটা আমার করা একদমই উচিত হয়নি। এছাড়া হেরিটেজ ফুড, ওএনজিসি যেমন বললাম জাস্ট আমি ধরে রেখেছি, পলিসি বাজারের মধ্যেও একই অবস্থা। এরকম একটি সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আছি। দীর্ঘ এত বড় একটা ফল পলিসি বাজারের মধ্যে কি হয়েছিল, পলিসি বাজারের মধ্যে পিবি ফিনটেক কি সিচুয়েশন তৈরি হয়েছিল, মোর দ্যান 20% কারেকশান হয়েছিল। তারপরে কিন্তু আবার সেখান থেকে তার পুনরায় আমি এখানে লেভেল মার্ক করেছিলাম যে এর নিচে কখনোই ক্লোজ হতে পারে না, এবং সেখান থেকে কিন্তু আবার ঘোরা চালু হয়েছে। হয়তো বা ভবিষ্যতে কি হবে না হবে সেটা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমার যে অ্যানালিসিস এবং আরএসের যে পজিশান সেই অনুযায়ী কিন্তু আমি এনজয় করছি। একইভাবে কিন্তু আমি ইউকো ব্যাংকের মধ্যে ফেসে রয়েছি, কবে আমি এখান থেকে বেরোতে পারবো, এবং অ্যাভারেজ করতে করতে আজকের ডেটে অলমোস্ট 75,000 আমার এনগেজমেন্ট হয়েছে এখানে। আমি খুব ভালোভাবেই জানি যে এই ইউকো ব্যাংক একমাত্র একটি শেয়ার স্টক বা স্ক্রিপ্ট যেটা আমার এই হোল্ডিংয়ের মধ্যে রয়েছে, যেটি আমাকে এখনও হয়তো 2024 পার করে দেবে, রিটার্ন দিতে পারবে না। বাকিগুলো খুব শীঘ্রই আমার এই পোর্টফোলিও থেকে বেরিয়ে যাবে এবং আমার এই ক্যাপিটাল ফ্রি হবে, আমি পরবর্তী এনগেজমেন্ট নেব। এই কারণেই ট্রেডার্স আমি তোমাদের সাথে বিভিন্ন স্টক শেয়ার করার সময় এটাই বলে থাকি যে আমার কাছে ক্যাপিটাল শর্টেজ হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারছি না বা কোনো স্টকে এনগেজমেন্ট নিতে পারছি না। ওকে ট্রেডার্স, পুরো আলোচনার মধ্যে আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, আমার বর্তমান পরিস্থিতি, আমার বর্তমান হোল্ডিং, আমার বর্তমান পোর্টফোলিও সিচুয়েশন, এবং তার সাথে সাথে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে RS55 কিভাবে আমাকে গাইড করছে। আশা করছি আমি আমার যে ভ্যালু সেটা তোমাদের মধ্যে ক্রিয়েট করতে পারলাম, এবং আমার পোর্টফোলিও দেখানোর উদ্দেশ্য কোনো বাহাদুরির ব্যাপার নয়, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করা যে বড় লসের সম্মুখীন হতে হতেও কিন্তু আমরা ট্রেড এনজয় করতে পারি, শুধুমাত্র এই পার্টিকুলার RS55 এবং টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ভিত্তি করে নিজের প্রতি কনফিডেন্স জেনারেট করতে পারি। পুরো ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করো,
তার সাথে সাথে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দিলেই কিন্তু তোমরা তৎক্ষণাৎ ভিডিওটি দেখতে পারবে এবং নতুন জিনিসগুলো জানতে পারবে। ওকে ট্রেডার্স, এই আলোচনা ভিডিও আজকে অনেকটা বড় হয়ে গেছে, তাই এই ভিডিও এখনই শেষ করব। আগামী দিনে আবারও দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।